মাথা খারাপ হয়ে গেছে নাকি? সম্পত্তি ভাগ বটোয়ারা মানে এত বড় অডাসিটি তোমার হলো কোত্থেকে? কি এমন ঘটলো বিদিশা যার জন্য আমাদের রায়চৌধুরী পরিবারের এত সম্পত্তি সেটা ভাগ করতে হবে? তুই এত কাণ্ডের পরও জিজ্ঞাসা করছিস যে কি এমন হয়েছে? অনি রমিকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে দুবার ভাবলো না? সেটাও জাস্ট ফর এ কমপ্লিটলি আউটসাইডার, একেবারে পরিবারের বাইরের একটা মানুষের জন্য। তাহলে তো এরকম ভবিষ্যতে যে কোনো দিন হতেই পারে যে রমি আর রিয়াঙ্কাকে ওদের এই সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হলো। তখন কি করবো আমি? কোথায় দাঁড়াবো? আমার নিজের সন্তানদেরকে আমি পানির জলে ভাসিয়ে দেবো? তুমি তখন থেকে দোষারোপ করছো বিদিশা যে অনি তোমাকে তোমার ছেলে মেয়েকে কখনো আপন বলে ভাবেনি, সৎ বলে ভেবেছে। কিন্তু এখন তো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনোদিন অনিকে আপন ভাবতে পারোনি। তোমার একটা কথায় ও রবিতকে ছাড়িয়ে নিয়ে এলো, ওর গলতি মাফ করে দিল, তারপরে তুমি এরকম করে বলছো দিদি? হ্যাঁ বলছি দর্শনা, কারণ অনির জন্য আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি সবটা করেছি। আমি অনিকে রমিত আর রিয়াঙ্কার থেকে কোনোদিন আলাদা চোখে দেখিনি। তাহলে আজকে দেখছো কেন? আজ কেন দেখছো? আজকে এই সমস্ত প্রশ্নগুলো কেন উঠছে? সৎ আপন কে পর কে কাছের কেন উঠছে এই সমস্ত প্রশ্ন আজকে? তোমার নিজের ছেলে, তোমার রক্ত, তুমি খুব ভালো করে জানো বিদিশা সে কত বড় অন্যায় করেছে। তাহলে মা হয়ে আজকে ছেলেকে শাসন করতে পারছো না কেন? করবো শিবানী, আমি অবশ্যই আমার সন্তানকে শাসন করব, কিন্তু সেটা গোটা শহরকে জানিয়ে নয়, চার দেওয়ালের মধ্যে। ভুলটাকে অন্যায়টাকে কখনো সাপোর্ট করো না বিদিশা। তুমি বুঝতে পারছো না কেন? ওকে বোঝাও আর যা কিছু ঘটেছে তার জন্য রমিত দায়ী। না ভাস্কর, তুমি আবার ভুল করছো। আর যা কিছু ঘটেছে বা ঘটছে সবকিছুর জন্য ওই মেয়েটা আরোহী দায়ী। মানে এতে আরোহীর কি দোষ? মামনি কিন্তু কিচ্ছু ভুল বলেনি। না না, শোনো আমার কথা, শোনো আমার কথা শোনো। আরোহী জবে থেকে এই বাড়িতে এসেছে অশান্তি কিন্তু লেগেই আছে। আর তার থেকে বড় কথা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আরোহী এই বাড়িতে কোন অধিকারে আছে। কই আমার আর অনেক তো এখনো ডিভোর্স হয়নি, তাই লিগালি এই বাড়িতে আরোহীর থাকার কোনো অধিকারই নেই। চুপ, একদম চুপ। এই বাড়িতে যদি কারোর কোনো অধিকার থেকে থাকে তাহলে সেটা আরোহী। তোমার এই বাড়িতে কোনো অধিকার নেই, বেরোতে হলে তুমি বেরোবে এই বাড়ি থেকে। আমি কিছুতেই কারো কথায় আমার ডিসিশন চেঞ্জ করবো না। অনিমিতা, তুমি যদি তোমার জীবনে তোমার মা মনিকে সত্যি সত্যি মায়ের জায়গা দিয়ে থাকো আর রমি রিয়াঙ্কাকে নিজের ভাই বোন বলে স্বীকার করো, তাহলে আজ তোমাকে সম্পত্তি ভাগ করতেই হবে। মা, টুবাল, তুই এসেছিস? তুই ঠিক আছিস তো? তুই কেমন আছিস দাদা? আমি ঠিক জানতাম, জানিস তো, দিদিয়া যখন একবার বলেছে তোকে ফিরিয়ে আনবে, তখন নিশ্চয়ই ফিরিয়ে আনবে। অনিরুদ্ধ বাবু আর দিদিয়া না থাকলে এটা কিছুতেই সম্ভব হতো না তিতলি। বলছি কিভাবে জামিনের ব্যবস্থা হলো টুবানের? বলছি, সব বলছি। রমিত জেনে বুঝে এরকম কোনো অন্যায় করতেই পারে না। ওর ওই বন্ধুটার জন্য খামোখা ওকে শাস্তি পেতে হলো। একবার রাতে ফোন করে খবর নিতে হবে। চল বাবা, খেয়ে নিবি, চল। তোর মুখ চোখ তো একদম শুকিয়ে গেছে বাবা। আমি না তোকে নিজের হাতে খাইয়ে দেবো। হ্যাঁ রে, তুই কি জানিস না শান্তি আর মানিক আমাদের কত ক্ষতি করেছে? তারপরেও তুই ওদের কাজটা করতে রাজি হয়ে গেলি। আমার ভুল হয়ে গেছে বাবা। তুই যদি আগে একবার সবটা আমাদের বলতিস তাহলে আমি কোনোদিনও তোকে এই কাজ করতে দিতাম না। আজ আর এই দিনটাও দেখতে হতো না। আচ্ছা, ও তো বললো ও ভুল করেছে, এবার বাদ দাও না। হ্যাঁ অনিমেষ, বাদ দে। যা হবে তা তো হয়ে গেছে, সব তো মিটে গেছে।
তিতলি তুমান তোমাদেরকেও বলছি এখন অন্যদিকে কোনো নজর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, মন দিয়ে খালি লেখাপড়াটা করবে। রোজগারের জন্য তো আমরা আছি, তোমাদের অন্য বিষয়ে মাথা ঘামাতে হবে না। বলছিলাম যে এবার তোমরা সবাই খেয়ে নেবে, চলো চল বাবা আয়। আমার ছেলেকে ফাঁসিয়ে এখানে মোচ্ছা ভাবছে তোমাদের? বল অনি, বল সবার সামনে বল যে আজ কোনটা তুই বেছে নিবি, সম্পত্তি না তোর মামনি আর তোর ভাই বোনেদের? এ তো অনির আগেনস্টে উস্কে দিয়ে আমারই ক্ষতি হয়ে গেল। সম্পত্তির ভাগ বাটোয়ারা শুরু হলে তো আমার লস হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পত্তি, এসবের পরোয়া আমি কোনোদিনও করিনি মামনি। আমার জীবনে আমার কাছে তোমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট কোনোদিনও কিচ্ছু ছিল না, আর কোনোদিন কিছু হবেও না মামনি। এরপরও যদি তোমার এটা মনে হয় যে সম্পত্তি ভাগ করলে আমার উপর তোমার হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে আসবে, তাহলে তাই হবে মামনি। তাহলে সম্পত্তির 50% তোকে রমি আর রিয়াঙ্কাকে দিয়ে দিবি। না না, এটা কি করে সম্ভব? না, অনির ভাগের সম্পত্তি কিন্তু আমারও। আর এই বাড়ি, ব্যবসা সব আমার। কে বললো তোমার? আমি কি পাওয়ার অফ অ্যাটর্নি তোমার নামে লিখে দিয়েছি? এই বাড়ি, এই সম্পত্তি তোমার নামে কোনোদিনও ছিল না, আর কোনোদিনও হবেও না। যতদিন এই আইনি ঝামেলাটা না মিটছে তোমাকে এই বাড়িতে আমাকে রাখতে হবে, আমার কিছু করার নেই। তবে এই বাড়ি, সম্পত্তি, এই সব কিছুর অধিকার তোমাকে দিতে কিন্তু আমি বাধ্য নই। তোমার সঙ্গে অনির ডিভোর্সটা হয়ে যাক, তারপর এই বাড়িতে অনির স্ত্রীর মর্যাদাও আরোহী পাবে, অনির সম্পত্তিতে অধিকারও আরোহী পাবে। মামনি, এই সম্পত্তির 50% আমি শুধুমাত্র রমিতা রিয়াঙ্কার নামে লিখে দিতে পারবো না, এটা হয় না মামনি। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ বিদিশা, এই বাড়িতে যা যা আছে সম্পত্তি সবকিছু অনির মায়ের। রুকমার নামে এই সম্পত্তি রুকমার বাবা লিখে দিয়েছিলেন, আর রুকমা অনির নামে লিখে দিয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি অনির নামে। অনি না চাইলে এখান থেকে এক কানা করিও তুমি ফোর্স করে নিতে পারো না। বাহ বাহ বাবা, তাহলে কি দাঁড়ালো? যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই তোর নেই। আজ তুই সবার সামনে প্রমাণ করে দিলি বেটা যে তুই তোর ভাই বোনেদের এতটুকু ভালোবাসিস না। তা নয় মামনি, কিন্তু সিমরান আরুকে বঞ্চিত করে আমি রমিত রিয়াঙ্কার নামে 50% লিখে দিই কি করে? এটা তুমি আমাকে বলো। বাহ 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 বাহ, চমৎকার অনি। আজ তুই তোর মামনির কথা, আমার কথা অগ্রাহ্য করছিস। বাহ, জীবনে আমার এই দিনটা দেখাই বাকি ছিল। এত কষ্ট করে তোকে আমি। কি করছোটা কি মম? লস করাচ্ছ কেন? কিসে লস? এই পুরো সম্পত্তিটা আমাদের চাই। ভাগ চাইলে তো শুধুমাত্র 50% পাবো, বাকিটা হাত থেকে বেরিয়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মম, স্টপ দিস ড্রামা। মামনি, দরকার হলে আমি আমার ভাগটুকু রমিত রিয়াঙ্কার নামে করে দিতে রাজি, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার এটা মনে হয় যে অন্তত রমিত, রিয়াঙ্কা, আরু, সিমরান এদের সবার সমান ভাগ পাওয়া উচিত। আমার ছেলেটাকে ফাঁসিয়ে এখানে এসে সব মিলন উৎসব হচ্ছে। হ্যাঁ, তুফানের জীবন কিভাবে ছাড়খাড় করে দিতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। দেখে নেবে এইবার। কেউ কাউকে ফাঁসায়নি শান্তি, আসল অপরাধী যে সে শাস্তি পেয়েছে। কে অপরাধী? আমার ছেলে।
আমার ছেলে অপরাধী হতেই পারে না, আমার ছেলে কোনো ভুল কাজ করতেই পারে না। তোমার গলাবাজি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শান্তি। তোমার ছেলে হাতে নাতে ধরা পড়েছে, তারপরেও তুমি এ কথা বলছো। ষড়যন্ত্র, সবটা তোমাদের ষড়যন্ত্র। নিজেদের ছেলেকে বাঁচাবে বলে আমার ছেলেটাকে তোমরা ফাঁসিয়েছো, এর ফল কিন্তু ভালো হবে না, সেটা তুমি দেখে নিও। হুমকি দিও না শান্তি, তোমার হুমকিতে আমরা ভয় পাই না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, আর ভবিষ্যতে যদি কোনোদিন বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার ছেলেকে যেভাবে পুলিশ লকআপে পাঠিয়েছে তোমাকেও সেইভাবে পাঠাবো। পঞ্চায়েতে অনেক ছেলে খেলা করেছো তুমি, তোমার যত চুরি অনৈতিক কাজ সবকিছু পর্দা ফাঁস করে দেবো আমি। তার আগে তোমার পরিবারের শেষ এই শান্তি মণ্ডল করে দেবে পরিতোষ চক্রবর্তী, তুমি মনে রেখো। কেউ তোমাদের বাঁচাতে পারবে না, কেউ না। দেখ, নিজের চোখে তাকিয়ে দেখ তোর এই দা ভাই যে তোর মমের শিক্ষায় বড় হয়েছে, তার শিক্ষাটা তাকিয়ে দেখ। অনি বেটা, অনি বেটা, আমি জানতাম বেটা, আমি জানতাম যে তুই ঠিক এই কথাটাই বলবি। রমি যখন আমাকে ফোন করে থানা থেকে বললো যে মম দাবাই আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, আমি ওর সৎ ভাই, তাই আমার সঙ্গে এরকম আচরণ করছে, আমি মন থেকে মানতে পারিনি এটা। হ্যাঁ, আমি হয়তো রাগের মাথায় অনেক কথা বলেছি, কিন্তু আমার মন কিছুতেই মানেনি যে আমার অনি বেটা কোনো অন্যায় করতে পারে, এটা আমি বিশ্বাস করি না বেটা। সেই জন্যই তো আজ বাড়ির সকলের সামনেই এই সম্পত্তি ভাগ বাটোয়ারার কথা তুলে প্রমাণ করে দিলাম যে আমার অনি বেটা আমার শিক্ষায় বড় হয়েছে। আমার দুর্ভাগ্য, আমার সত্যি দুর্ভাগ্য যে আমি আমার নিজের সন্তানকে সেই শিক্ষাটা দিতে পারিনি। যাও রমি, যাও, এখনই যাও। তুমি যতই বলো নাটক বিদিশা, আমি খুব ভালো করে জানি এটা তোমার নাটক না। মিস্টার রয়চৌধুরী যে ভালো মানুষ, এটাই প্রমাণ করার জন্য ম্যাডাম এই নাটকটা করলেন। আমাকে ক্ষমা করে দে ভাই, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দে প্লিজ। দেখ ভাই, আমার তোকে শাস্তি দেওয়া উদ্দেশ্য ছিল না, আমি শুধু চাইছিলাম তুই যাতে নিজের ভুলটা রিয়েলাইজ করিস, তুই যাতে বুঝতে পারিস যে তুই অন্যায় করেছিস। যদি সত্যি তুই নিজের ভুলটা রিয়েলাইজ করে থাকিস, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আমার আর কিচ্ছু চাই না। ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমার কোনোদিন এরকম ভুল হবে না, কখনো না। আই প্রমিস দা ভাই। যাক বাবা, সম্পত্তি ভাগ হচ্ছে না, এই অনেক। পরে সুযোগ বুঝে সবটা অনেক থেকে হাতিয়ে নেব। সম্পত্তির এত ভাগিদার, এদের কিচ্ছু দেওয়া যাবে না। পরিতোষদা, আরোহী আমাদেরকে বলেছিল আসল অপরাধী কে সেটাও প্রমাণ করবে। ও পেরেছে পরিতোষদা। টুবান যে ছাড়া পেয়েছে আর মানিককে যে পুলিশ ধরে নিয়ে গেছে, তাতে আমরা খুব খুশি হয়েছি। তার সাথে আপনাদের কাছে আমরাও ক্ষমা প্রার্থী। মানিকের কথা শুনে ওর কথা বিশ্বাস করে আপনাদের অনেক অপমান করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। আপনারা যে বুঝতে পেরেছেন যে টুবান এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পারে না, এটাই আমাদের কাছে অনেক। আমাদের শুধু আরোহীর কথা ভেবেই খুব খারাপ লাগছে। হ্যাঁ, মেয়েটা এইভাবে একের পর এক বিপদে পড়ে জেরবার হচ্ছে। ছোট থেকে তো কম কষ্টের মধ্যে বড় হয়নি মেয়েটা, এখন আবার বিয়ে করে
সতীনের জ্বালায় জেরবার হচ্ছে। আরোহীকে বলবেন আরো যেন সাবধানে থাকে। পরিতোষদা, তাহলে আমরা আসি। আসো। দাদা, আরোহীকে নিয়ে চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। দেখো, হ্যাঁ জ্যাঠান, আর তাছাড়া তুমি তো নিজে দেখলে বলো, ওই বাড়ির সবাই দিদিয়ার পক্ষে। তুমি দেখো জ্যাঠান, দিদিয়ার ঠিক অনিরুদ্ধ বাবুকে নির্দোষ প্রমাণ করবে। দাদা বলছি এখন এসব কথা ছাড়ুন না, ঘরে চলুন, এবার বিশ্রাম নেবেন, চলুন আসুন। আয় টুবান। ও চলো অনিমেষ, আয় 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 টুবান আয়। একবার রমিতকে ফোন করতে হবে। এই অনি আর আরোহীকে এত সহজে আমি ছাড়বো না, প্রত্যেকটা অপমানের বদলা নেব। এ আবার কেন ফোন করছে? হট, ধরছে না কেন? তাহলে কি রমিত এখনো জেলে আছে? অনিরুদ্ধ বাবা দিদি ওকে ছাড়িয়ে আনেনি? তোর ডিসকাস্টিং। এই একটা ঘটি আমাকে হাতে রাখতেই হবে, বদলা নিতে এটাই পরে কাজে আসবে। হ্যালো, আপনি কোথায় রমিত? আমি বাড়িতে ফিরে এসেছি, দাভাই আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে বেল দিয়ে। যাক বাবা, আমি যে কি টেনশন করছিলাম না, আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? আমি জানি রমিত, আপনি এই কাজটা কখনো করতে পারেন না। আপনি শুধু শুধু আপনার ওই বন্ধুটার জন্য ফেসে গেছেন। দেখো তিতলি, তুমি তো বুঝলে হবে না, বাড়ির লোক তো বুঝতে চাইছে না। ঠিক বুঝবে একদিন, দেখবেন রমিত। শোনো, আমার ভাল লাগছে না, শরীর মন মেজাজ কিছুই ভালো নেই। আমি এখন রাখি, একটু একা থাকতে চাই, পরে তোমাকে কল ব্যাক করছি, ঠিক আছে? আচ্ছা বেশ। আজকাল যে কেন এত বারবার মাথা ঘুরোচ্ছে, গা গুলোচ্ছে, কে জানে? হয়তো বেশি দুশ্চিন্তা থেকে। তিতলিকে হাতিয়ার করে আগে প্রথম আঘাতটা করব আরোহীর ওপর, তারপরে অনিকেও আমি দেখে নেব। কাল তো সরস্বতী পুজো, আবার 26শে জানুয়ারি। বাড়ির সবাই এত রেগে আছে, ফাইট করছে, এটা দেখে মনে হচ্ছে কোনো সেলিব্রেশনই হবে না। মনটা একদম ভালো লাগছে না বেবি চাচু। হ্যাঁ, আমরা নেতাজির জন্মদিনে কত প্ল্যানিং করে রেখেছিলাম বলতো, সেটাও হলো না, আর কালকের পুজোটাও হবে না। আর এই ইয়ারটা না আরো খুব বাজে যাচ্ছে। শেষ কদিন এই বাড়ির উপর দিয়ে যা ঝড় গেল, বাচ্চাগুলোর অবস্থা সত্যি খুব খারাপ। সত্যি ওদেরই সব থেকে বেশি কষ্ট হয়েছে। ঠিকই বলেছেন মিস্টার চৌধুরী, তাই ওদেরকে খুশি করার জন্য এবার যা যা প্রয়োজন আমাদের সব করতে হবে। কে বলেছে নতুন বছর বাজে? হ্যাঁ, নতুন বছর একদম বাজে নয়, বুঝেছো? বরং নতুন বছর নতুন আশা, নতুন ভালোবাসা, নতুন উদ্যম এসব নিয়ে আসে। হ্যাঁ, আর সেলিব্রেশনের একটা ইভেন্টও কিন্তু ছাড়া উচিত নয়, তাই তো? তাই সেলিব্রেশন হবে। সত্যি? সত্যি, হাই ফাইভ। হ্যাঁ, কাল সরস্বতী পুজো তো হবেই, আর তার সাথে সাথে আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেই সব কিছু করব যেটা আমরা নেতাজির বার্থডের জন্য প্ল্যান করেছিলাম। কেমন আইডিয়াটা? ভালো না? একদম ভালো। তাহলে একটা কাজ করা যাক, শোনো, খাতা পেনগুলো দাও, তোমাদের ডিউটি ভাগ করে দিই, ঠিক আছে? এই তবে একটা প্রবলেম আছে, কাল তো সকাল সকাল সরস্বতী পুজো করতে হবে। এবার এত কম সময়ের মধ্যে প্রতিমা, তারপর ঠাকুর মশাই, এসব জোগাড় করবো কোথা থেকে? পাপাই টেকা শিল্পী, সরস্বতী ঠাকুর ঠিক টাইমে রেডি হয়ে যাবে। হয়ে যাবে? সরস্বতী ঠাকুর তো রেডি হয়ে যাবে, শুধু আপনাকে ব্রাহ্মণটা জোগাড় করে আনতে হবে মিস্টার রয় চৌধুরী। ওকে, ডান।
বাবাই আপনি একটু হেল্প করুন ওদের কি কি কস্টিউম আছে কার কি ডিপার্টমেন্টে কি কি দায়িত্ব আমি একটু চলে আসছি তাড়াতাড়ি এসো মাম্মা, প্ল্যানিং করতে হবে। এক্ষুনি আসছি, অনেক প্ল্যানিং আছে, আমি এক্ষুনি আসছি, একটা কাজ সেরে। আচ্ছা দেখি। পিসিমণি বলো বলো। না আমি বলছিলাম কি যে এর পরে প্ল্যানটা কি? দেখো টুবানকে নির্দোষ প্রমাণ করা গেছে, ওকে ছাড়িয়ে আনা গেছে, আর এদিকে আমাদের ডিলটা রীতিমা ফিরিয়ে এনেছে, বাট স্টিল অভিরূপ আমাদের নাগালের বাইরে। ওর অ্যাড্রেসটা খুঁজে পেতে হবে, ওকে খুঁজে পেতে হবে, সেটা কি করে করবো সেটা। পিসিমণি হ্যাঁ একটা প্ল্যান আছে। হ্যাঁ আছে, হ্যাঁ কি প্ল্যান বলো তো? হ্যাঁ আমরা কাজ হয়ে যাবে ব্যাস। কিন্তু পিসিমণি আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, এমন ভাবে টোপটা ফেলতে হবে যাতে চুনোপুটি নয়, একেবারে ডিরেক্ট রাঘব বল ধরতে